আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা হচ্ছে? ক্যান ইউ লিসেন টু মি? আমি অডিবল? আচ্ছা, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে আমি সামিয়া তারানুম ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। আমি চলে আসছি আপনাদের সামনে একটি চমৎকার টপিক নিয়ে, স্পেশালি ফর টিচার্স, ইনস্ট্রাক্টরস অ্যান্ড মমস। তো আমাদের আজকের যে টপিক, আজকের টপিকটি খুবই ইন্টারেস্টিং ফর দ্য টিচার্স অ্যান্ড ট্রেনার্স। আমাদের আম, আমাদের যে টিচিং যে স্টাইল, আমাদের স্কুলগুলোতে আমরা যারা বিভিন্ন ইনস্ট্রাক্টররা ক্লাস নিয়ে থাকি, আমাদের অর্গানাইজেশনে যে সমস্ত ইনস্ট্রাক্টররা আছেন, তাদের সবার জন্য আজকের লাইফটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের আজকের এই লাইভে আমরা কথা বলবো ডিফারেন্ট লার্নার্স নিডস সম্পর্কে। লার্নার্স সম্পর্কে, নিডস সম্পর্কে, আমাদের টিচিং সেক্টরে যাতে আমরা খুব পজিটিভ কিছু পরিবর্তন আনতে পারি, তার জন্য ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনার নিয়মিত একটি প্রচেষ্টার অংশ হচ্ছে আজকে আমাদের এই লাইভটিতে। আজকের এই লাইভটিতে আমরা কথা বলবো, অনেকগুলো গল্প বলবো, অনেকগুলো গল্পের মাধ্যমে আমাদের কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব, এবং এর মাঝখানে আমাদের কিছু মেসেজ থাকবে ফর দ্য ইনস্ট্রাক্টরস অ্যান্ড দ্য ট্রেনার্স। সো একটা ছোট্ট গল্প বলে আজকে আমাদের এই লাইভটা আমরা শুরু করছি। ছোট্ট একটা গল্প। এটা হচ্ছে আমার গতকালকে আমি টিনেজারদের ক্লাস নিচ্ছিলাম। দেন আমার দুইটা মানে প্রায় তিনজনের মাঝখানে এরকম একটা রিফ্লেকশন ছিল, যে ওদেরকে একটা কোয়েশ্চেন্স করা হয়েছিল যে তুমি তোমার জীবনে তিনটি বিষয় পরিবর্তন করতে চাও, তোমার বাসার এবং তোমার স্কুলের এবং এরকম কিংবা তোমার যে কোনো জায়গায় পারিপার্শ্বিক অবস্থার মাঝখানে তুমি তিনটা জিনিস পরিবর্তন করতে চাও। তো উইচ থিংস ইউড লাইক টু চেঞ্জ অ্যান্ড ওয়াই? আমার তিনটা স্টুডেন্ট তারা অ্যান্সার করেছে তাদের প্যারেন্টস তাদেরকে টপার্সদের সাথে কম্পেয়ার করে, এবং তার জীবনের প্রথম কথা হচ্ছে সে এই বিষয়টাকে সে চেঞ্জ করতে চায়, এবং এই বিষয়টাতে সে অনেক বেশি পরিমাণ ইনসাল্টেড ফিল করে। আম রিপিটিং দ্য ওয়ার্ড ইনসাল্টেড। যদি কোনো গার্ডিয়ান আমরা শুনে থাকি, আমরা এই পয়েন্টটা একটু ধরবো। সো এই যে দেখুন, এই কম্পেয়ার করাটা, এবং অনেক সময় আমাদের যদি আমরা ঠিক ইনস্ট্রাক্টররা, টিচাররা যদি না জানি, তখন কিন্তু আমরা এই কম্পেয়ারটা করবো। এটার উপর যে বাচ্চাদের ওপর, টিনদের ওপর কি ভয়ঙ্কর প্রভাব পড়ে সে সম্পর্কে আসলে আমাদের কোনো আইডিয়া নেই। যেহেতু আমাদের এতগুলো বছর আমরা বাচ্চাদেরকে পড়িয়ে এসেছি, স্টিল নাও পড়াচ্ছি, তো আমাদের এই জিনিসগুলো আমরা বাচ্চাদের অনেক কাছে যাই, এবং আমাদের সেখান থেকে কিন্তু আমরা অনেক ধরনের কথাগুলো পাই, যেগুলো আসলে আপনাদের শকিং, যে তাদের এই ধরনের অদ্ভুত কোয়েশ্চেন্সগুলো যখন তাকে করা হয় তখন আসলে তারা কি চায়, রাইট? সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা যখন অ্যাজ এ প্যারেন্ট আমরা যখন একটা বেবিকে অন্য একটা বেবির সাথে কম্পেয়ার করি, কিংবা আমার নিজের বেবিকে যদি আমি আমার অন্য কোনো বেবির সাথে কম্পেয়ার করি, কিংবা আমার বেবিকে যদি আমি, কিংবা আমার টিনকে যদি আমি ওদের স্কুলের কোনো টপারকে সাথে যদি আমি কম্পেয়ার করি, তখন আসলে ব্যাপারটা কি হবে? দেখুন, আপনার বেবি হঠাৎ করে একদিন আপনার কাছে আসলো, এসে পরে বলল, মাম্মা জানো, আমার স্কুলের আমার ফ্রেন্ড, ওর মা তো ডক্টর, তুমি কেন ডক্টর না? কি হবে আপনার জবাবটা? কিংবা আমার ফ্রেন্ডের তো অনেক দামি একটা কার সে ইউজ করে, তুমি কেন কার ইউজ করছো না? তোমার টাকা নাই কেন? তখন কিন্তু আমাদের কোনো জবাব নেই, রাইট? সো এই কম্প্যারিজন করাটার বিষয়টাকে আমরা যাতে সবসময় অ্যাভয়েড করি। ইভেন আমাদের টিচারদের মাঝখানে অনেক ক্ষেত্রে আমাদের টেন্ডেন্সি থাকে টু কম্পেয়ার ওয়ান কিডস উইথ আদার্স। ও তো পারছে, তুমি কেন পারছো না? দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস। তো এই কম্প্যারিজন করা যাবে না। কেন করা যাবে না? টিচিং স্টাইলের একটা জায়গা থেকে আমি আপনাকে বলছি যে প্রথম রুলস হচ্ছে এভরি কিড ইজ ডিফারেন্ট। প্রত্যেকটা বাচ্চা ডিফারেন্ট, প্রত্যেকটা বেবির লার্নিং স্টাইল ডিফারেন্ট, প্রত্যেকটা বেবির লার্নিং
লার্নিং স্টাইল ডিফারেন্ট এবং প্রত্যেকটা বেবির লার্নিং নিডস কিন্তু ডিফারেন্ট। এখন চিন্তা করে দেখুন, এই বিষয়টার সাথে আমি কানেক্ট করতে চাই আপনার নিজের লাইফের। আপনি যখন ছোট ছিলেন, যখন আপনাকে স্কুলে কম্পেয়ার করতো, তখন আপনার কেমন লাগতো? ইটস এ কোয়েশ্চেন। হাউ ডিড ইউ ফিল ওয়েন ইউ ওয়ার কিড? এবং তখন আপনার প্যারেন্টস আপনাকে কম্পেয়ার করতো, তখন সেটা আপনাকে কেমন লাগতো? ওয়ান কোয়েশ্চেন। অ্যান্ড অ্যানাদার কোয়েশ্চেন ইজ দ্যাট আপনি এরকম দেখবেন যে যখন আপনি স্কুলে ছিলেন, আপনি যখন স্কুলে পড়তেন, তখন আপনার নিডসগুলো কেমন ছিল? মানে আপনি যেটা চাচ্ছেন সেটা কি ফিল আপ হতো কিনা? অনেক ধরনের নিডস আছে, সেই নিডসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমাদের প্রথম টপিক হচ্ছে এভরি লার্নার ইজ ডিফারেন্ট। এভরি লার্নার ইজ ডিফারেন্ট। তার মানে এখানে ইনস্ট্রাক্টরের ব্যাপারটা কিন্তু, টিচারদের ব্যাপারটা কিন্তু অনেক ডিফিকাল্ট, ব্যাপারটা কিন্তু সহজ না। যেহেতু এভরি লার্নার ডিফারেন্ট, একটা ক্লাস টাইমের ভেতরে এটা আমার প্রফেশনাল নিড, এটা আমার আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি যে আমাকে প্রত্যেকটা লার্নারের নিডকে আমাকে ফিল আপ করতে হবে। যদি আমি নিডটাকে ফিল আপ করতে না পারি, দেন আমি আমার দায়িত্ব প্রপারলি পালন করছি না। আর যদি আমি আমার দায়িত্ব প্রপারলি পালন না করি, দেন অবশ্যই আমাকে এই জীবনে এবং আমাকে মৃত্যু পরবর্তীতে আমাকে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। বিকজ ওই বাচ্চাগুলোকে আমি বঞ্চিত করছি, রাইট? তার মানে আমাকে কি করতে হবে? আমাকে ট্রেন্ড হতে হবে, আমাকে অবশ্যই ট্রেন্ড হতে হবে, আমাকে শিখতে হবে। ক্যানভা নামক একটা নেটওয়ার্ক আছে, টিচার্স নেটওয়ার্ক, আপনি সার্চ করেন, সেখান থেকে ডিফারেন্ট টাইপ অফ কোর্স করেন। আপনি বেলটার সাথে কানেক্টেড থাকেন, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন, সেখানে ওরা অনেক ট্রেনিং করায়। আপনাকে আগে নিজেকে প্রফেশনাল ডেভেলপমেন্ট না করতে পারলে আমরা ভাবতেছি যে ভাই আমার কাজ হয়ে যাচ্ছে, আসলে আমাদের কোনো কাজ হচ্ছে না। আপনি যদি প্রফেশনালি যদি আপনি সেই লেভেলের মানে স্কিলড না হন, দেন অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে। বিকজ আমাদের টিচারদের কাজ, আমাদের ইনস্ট্রাক্টরদের কাজ কিন্তু অন্য যে কারো কাজের চেয়ে অনেক বেশি কঠিন। একটা নির্দিষ্ট টাইমে এতগুলো বেবিকে সবার নিডস ফিল আপ করে, সবার লার্নিং স্টাইল প্রেফারেন্স বুঝে শেখানো, তাদেরকে বোঝানো কিন্তু মানে মুখের কথা না। এবং এই যে বেবিরা, যাদের এই বাচ্চাগুলোকে কিন্তু তাদের প্যারেন্টসরা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছে, রাইট? তারা বিলিভ করে যে আমরা ওদেরকে ভালো কিছু দিতে পারবো। সো এটা কিন্তু পুশ অ্যান্ড পুল টেকনিক। মানে শুধু প্যারেন্টস একটা চেষ্টা করলে হবে না, আবার টিচার কিন্তু একা চেষ্টা করলে হবে না। ফুল অ্যান্ড পুশ টেকনিক, টিচার এবং প্যারেন্ট দুইজনের সম্মিলিত প্রচেষ্টাতে আমরা আমাদের বেবিদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেখানে আসলেই তাদের লার্নিং জার্নিটা অনেক আনন্দের হবে। তার মানে আমাকে সব সময় মাথায় রাখতে হবে যে আমার বেবি দুর্বল, আমার বেবি স্লো, এই ধরনের কোনো কথাবার্তার কোনো ভিত্তি নাই। প্রত্যেক বেবি ইম্পর্টেন্ট, প্রত্যেক বেবির লার্নিং স্টাইলটা ডিফারেন্ট, রাইট? ওকে ওকে। ইমোশনাল সেফটি কামস ফার্স্ট। আমি কিছু কমেন্ট দেখছি, থ্যাংকস আ লট ফর জয়নিং। এআর হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাকিল আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। আমাদের আজকে লাইভটা স্পেশালি টিচার ইনস্ট্রাক্টরদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইমোশনাল সেফটি, এই ইমোশনাল সেফটি বিষয়টা কি? যেমন ছোটবেলায় দেখেন, আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আজকে। আমি বেশিরভাগ এক্সপেরিয়েন্স শেয়ার করবো, সো দ্যাট ইউ ক্যান কানেক্ট দোজ, যে আমরা এইগুলোর সাথে নিজের লাইফটাকে কানেক্ট করে চেষ্টা করবো। সাপোর্ট স্লো লার্নার্স উইদাউট প্রেশার। হাউ ক্যান প্যারেন্টস সাপোর্ট স্লো লার্নার্স উইদাউট প্রেশার? ভেরি নাইস কোয়েশ্চেন। আমি আপনার কোয়েশ্চেনসতে আসছি। জাস্ট আমি ইমোশনাল সেফটি পয়েন্টটা শেষ করে দেন আশিক স্যার, আমি আপনার পয়েন্টটাতে আসছি। ইমোশনাল সেফটি বিষয়টা কি? ছোটবেলা একবার আমাকে আমার আমার গার্ডিয়ান আমাকে একবার বলেছিলেন, আমার কোনো একজন গার্ডিয়ান আমাকে বলেছিলেন যে উমুকজন, আমার একটা কাজিন, তার সম্পর্কে বলেছিলেন যে তুমি ওর পা ধোয়া পানি খাও, রাইট? আচ্ছা, এই জিনিসটা আমাকে প্রচন্ড ইনসাল্টেড ফিল করেছিলাম আমি, যেটা তো আমাকে আসলে অপমান করলো, রাইট? এই অপমান করাটা, অপমানজনক কথাটা একটা বাচ্চার, একটা স্টুডেন্টের, একটা মানুষের ইমোশনাল সেফটিকে আঘাত করে। সো যখন আপনি কম্পেয়ার করছেন, তখন আপনি আপনার বেবির ইমোশনাল সেফটিকে আপনি কোয়েশ্চেন তুলছেন, রাইট? তো আমাকে এখানে আমার এই কাজগুলো আমাকে করা যাবে না।
আমাকে ফার্স্টে একটা, যেমন ধরেন আপনার বাসাটা কেমন, আর আমি জানি না আপনাদের, আমরা নিজেরা চিন্তা করবো, আমরা চেষ্টা করবো আমাদের হোমের এনভায়রনমেন্টটা যাতে মানে অ্যাবিউজিভ এনভায়রনমেন্ট না হয়। তো যখন আপনি এই কথাটা বলবেন একটা বেবিকে যে তুমি অমুকজনের পা ধোয়া পানি খাও, কিংবা ও এটা পারে না তুমি এটা পারছো না কেন, তুমি এটা কেন, ও এটা পারছে তুমি এটা কেন পারছো না, আপনি তার ইমোশনালি তাকে আনসেফ করে ফেলতেছেন। সে কনফিডেন্স লেভেল, আপনি তার মা, আপনি তার বাবা, আপনি তার প্যারেন্টস, আপনি তার সবচেয়ে কাছের মানুষ, আপনি যদি তাকে বিলিভ না করেন, আপনি যদি তাকে না বলেন ইউ আর দ্য হিরো, ইউ আর দ্য স্টার, ইউ আর দ্য সানশাইন, আই লাভ ইউ আ লট, ইউ আর মাই এভরিথিং, তাহলে এই বাচ্চাটা কোথায় গিয়ে সেফটি পাবে? রাইট। সো আমাকে এখানে যে কাজটা করতে হবে, বাচ্চা যাতে নন জাজমেন্টাল একটা এনভায়রনমেন্ট পায়। আপনি দেখেন, যদি আপনি যখন আমার কাছে আসেন, আমি যদি আপনাকে জাজমেন্ট করি, তখন কিন্তু আপনি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আপনি কিন্তু আমাকে অ্যাভয়েড করবেন। রাইট। যে কেন ও তো খালি জাজ করে, ও তো খালি বোঝার চেষ্টা করে যে আসলে আমি কিরকম, আমি কোন ফ্যামিলি বিলং করি, আমি কোথেকে আসি, এই ধরনের কথাবার্তা সে জাজ করার, যে আমাকে জাজ করে, আপনি কিন্তু অ্যাভয়েড করবেন। সো আমাকে কি অ্যাসিওর করতে হবে? নন জাজমেন্টাল একটা এনভায়রনমেন্ট আমার ক্লাসের ভেতর আমাকে অ্যাসিওর করতে হবে। আমাকে বাচ্চাকে প্রচুর পরিমাণ মোটিভেট করতে হবে। আই হ্যাভ টু মোটিভেট দ্য কিডস আ লট। আমাকে পজিটিভ মোটিভেট করতে হবে, ভালো কথা বলতে হবে। আমি তাকে যখন যত বেশি ভালো কথা বলবো তত আমি ভালো রেজাল্ট পাবো। অ্যাট ফার্স্ট কানেক্ট অ্যান্ড দেন কারেক্ট। রাইট। অ্যান্ড দেন কারেক্ট। আমাকে ফার্স্টে কানেক্ট করতে হবে, তারপর আমি কারেক্ট করতে পারবো। রাস্তা দিয়ে একটা ছেলে সিগারেট খেতে খেতে যাচ্ছে, আপনি তাকে চেনেন না, জানেন না, তার সাথে আপনার কোনো ইমোশনাল বাউন্ডারি নেই, আপনি ইমোশনাল কোনো বন্ডেজ নেই, আপনি সাডেনলি তাকে বলবেন এই তুমি সিগারেট খাও কেন, এই তোমার সমস্যা কি, তুমি সিগারেট কেন খাচ্ছ, তুমি কোনো লজ্জা শরম নাই, তখন আপনি তার সাথে অপমানিত হবেন, সে আপনাকে তখন অপমানিত করবে। অ্যাট ফার্স্ট কানেক্ট অ্যান্ড দেন কারেক্ট। আগে আপনি তার সাথে বন্ডেজ ক্রিয়েট করেন। আমি যখন স্কুলে পড়াতাম, আমাদের স্কুলে একটা রুলস ছিল, যে একটা রুলসটা ছিল এরকম যে যখন আমরা নতুন একটা সেশন শুরু করি, একটা ওয়ান সেট অফ নিউ স্টুডেন্টস যখন আমাদের কাছে আসতো, আমরা প্রথম 7 দিন কিছু পড়াতে পারতাম না, আমরা পড়াতাম না, আমরা জাস্ট ওদের সাথে কানেকশন ক্রিয়েট করতাম, আমরা গল্প করতাম, আমাদের আমাদের ওদের গল্প শুনতাম, আমরা নিজেরা গল্প করতাম। সো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউ নিড টু কানেক্ট দ্যাম ফার্স্ট অ্যান্ড দেন ইউ ক্যান কারেক্ট দ্যাম। তার মানে আমরা শুরুতেই তাকে কারেক্ট করার চেষ্টা করব না, আমরা আগে তাদের সাথে বন্ডেজটাকে শক্ত করে দেন উই ক্যান টিচ দেম। ওকে, আমি এখানে একটা কোয়েশ্চেন নিচ্ছি। আশিক মিয়া, হাউ ক্যান প্যারেন্টস সাপোর্ট স্লো লার্নার্স উইদাউট প্রেশার? আচ্ছা, খুবই নাইস একটা কোয়েশ্চেন, আমি এটাকে আমার স্টাইলে একটু অ্যান্সার করার চেষ্টা করছি। আশিক স্যার, হাউ ক্যান প্যারেন্টস সাপোর্ট স্লো লার্নার্স উইদাউট প্রেশার? ওকে, তো স্লো লার্নারদের ক্ষেত্রে উইদাউট প্রেশার, নাম্বার ওয়ান, আপনাকে এক্সাম প্রেশার কমাইতে হবে। এখন এক্সাম প্রেশারটা আপনি কিভাবে কমাবেন? দেখেন, আমি যেটা করি, যেমন ধরেন একটা চ্যাপ্টার, ধরেন আমার বেবিকে আমি পড়াবো, আমি ওই এক্সাম্পলটা আগে দিচ্ছি, যেহেতু আপনি প্যারেন্টসের পার্সপেক্টিভ থেকে আপনি অ্যান্সারটা চেয়েছেন। তো আমি যখন ওকে পড়াই, আমার উদ্দেশ্য থাকে ওই চ্যাপ্টার, ধরেন সে আজকে সায়েন্সের বডি পার্টের একটা চ্যাপ্টার, সায়েন্সের বডির বিভিন্ন সেন্সারি সিস্টেম, তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম, এই রিলেটেড একটা ফুল চ্যাপ্টার সে পড়বে। তো তখন আমি তাকে যেটা করি, ওই চ্যাপ্টারটা যাতে সে ভালো মতো করে বোঝে, বাবা তুমি আসতে বোঝো, তুমি এটা পড়ো, এটা পড়ে যাও, তোমাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে না, আই জাস্ট ওয়ান্ট ইউ টু ক্লারিফাই দ্য আইডিয়া, যে বেসিক এই চ্যাপ্টারের যে বেসিক যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা ক্লিয়ার কিনা, সেটা আমি তাকে করতে বলি। এবং এক্সাম প্রেশার, যেমন প্যারেন্টসরা যেটা মাঝে মাঝে করে, যে তোমার ওই ফ্রেন্ড এত নাম্বার পেয়েছে, তুমি কেন এত নাম্বার পাও নাই। যেমন আমরা দেখতাম, আমার প্রথম যখন আমি স্কুলে জয়েন করি, আমাদের তখন এখানে গার্ডিয়ানদের কালচার ছিল এরকম, যে তারা 4টা কপি নিয়ে আসছে প্রিন্সিপালের অফিসে, তারা দেখাচ্ছে যে এই বেবি এই কমা দেওয়ার কারণে তাকে তুমি 0.5 নাম্বার বেশি দিয়েছো, আমার বেবিকে তুমি কমা না দেয় নাই, তারপর তুমি ওকে 0.5 নাম্বার কেটেছো, তুমি এটা কেন করলো, হুলস্থুল অবস্থা। অফিসে এসে একটা বিশাল একটা ওই টিচারকে ধরে আনো, ওই অমুকজনকে ধরে আনো, এটা করো এটা করো, এরকম একটা এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করলো। এখন দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস। যখন আমরা গার্ডিয়ানরা যখন এই কাজটা করব, তখন কিন্তু এটা বাচ্চার উপর একটা প্রেশার অটোমেটিকলি কিন্তু চলে আসবে। রাইট, বাচ্চার প্রতি একটা প্রেশার কিন্তু চলে আসছে। আমাকে কি করতে হবে, আমাকে
কনসেপ্টটা ক্লিয়ার করার আমি চেষ্টা করবো। আমি জানি ও স্লো স্লো লার্নার মানে যে সে যে পিছায় থাকবে তা কিন্তু না। ওর লার্নিংটাকে প্রসেস করার সিস্টেমটা ডিফারেন্ট। আমি মনে হয় পয়েন্টটা বুঝাতে পারছি। ওর লার্নিংটাকে প্রসেস করার টেকনিকটা ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ওকে। আশিক ভাই, আপনাকে কিন্তু কেউ কোনোদিন জীবনে জিজ্ঞেস করবে না আপনি ক্লাস 8-এ কত পেয়েছেন। তার মানে এই রেজাল্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। আমাকে আপনারা কখনোই জিজ্ঞেস করবেন না যে আমি ক্লাস 5-এ কত পেয়েছি, আমার ম্যাথের রেজাল্ট কি ছিল। আপনাদের কোনো দরকার নেই কিন্তু এটা জিজ্ঞেস করার, রাইট? তার মানে এই রেজাল্টগুলো শুধু একটা নাম্বার। সো আমরা আমরা অবশ্যই আমরা পড়বো, অ্যাসেসমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো, বাট তাকে কোনো প্রেশার দিব না যে তোমাকে এই নাম্বার পেতে হবে, কিংবা তুমি কম নাম্বার পেলা তার জন্য তোমাকে মানে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা, এটা দরকার নাই। দেখছেন যে বেবিটা, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ম্যাথে যদি বেবি অনেক কম পায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার মানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনি স্টেপস নেন, ও যাতে বুঝতে পারে সেই ব্যাপারটা আপনি কনফার্ম করেন, ভালো টিচার দেন, কিংবা আপনি বোঝান, কিংবা আপনি এমন জায়গায় যান যেখানে ও জিনিসটা বুঝতে পারে। ও যে পারছে না, আপনার পেইনটা কখনোই আমাদের বেবির পেইনটার চেয়ে বেশি না, এটা যাতে আমরা বুঝি। ও এই না পারার যন্ত্রণাটা যে কত বেশি, এটা যদি আপনারা এমপ্যাথেটিক ওয়েতে কোন একটা সাবজেক্টে আপনার দুর্বলতা, আপনার নিজের দুর্বলতা, এবং সেই সময়ে ক্লাসে, স্কুলে, আপনার বিভিন্ন সেক্টরস গুলোতে আপনার যে স্ট্রাগলটা, সাইকোলজিক্যাল যে স্ট্রাগলটা, সেটাকে যখন আপনি কানেক্ট করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন ইফ ইউ আর নট এমপ্যাথেটিক টুয়ার্ডস ইউর কিডস, আপনি কখনো তার কোনো পেইন কমাতে পারবেন না, রাইট? তো আমরা স্লো লার্নারকে অ্যাপ্রিসিয়েট করবো। স্লো লার্নার ইজ অ্যাবসলিউটলি ওকে, অ্যাবসলিউটলি ওকে। স্লো লার্নিং প্রসেস, যেমন আমাদের আরেকটা টার্ম আছে আশিক ভাই, একটা টার্ম হচ্ছে আমাদের, সেটা হচ্ছে গিফটেড লার্নার। একটা দুইটা কিন্তু গিফটেড লার্নার সবসময় আমরা পাই, এরকম পাই যে একদম এক্সট্রা অর্ডিনারি টাইপের লার্নার। ভাই, এই গিফটেড লার্নার যদি কিন্তু আপনার ক্লাসে বোর্ড ফিল করবে যদি আপনি তাকে I+1 থিওরি দিয়ে না পড়ান। মানে সে যে স্টেজে আছে আপনাকে রিসোর্সগুলো সেইভাবে দিতে হবে যাতে I+1 তার নিজের স্টেজের চেয়ে এক স্টেজ উপরে সে ফিল করে, সে যাতে একটু চ্যালেঞ্জ ফিল করে। একটা ম্যাথ দিলেন, সেই ম্যাথটাতে যে সে চ্যালেঞ্জ ফিল করে, তার মানে বুঝতে পারছেন স্লো লার্নারের চেয়েও তো আছেই, বাট আমাকে গিফটেড লার্নার কিন্তু আরেকটা চ্যালেঞ্জ। কিন্তু গিফটেড লার্নার কিন্তু নাহলে বোর্ড ফিল করবে, সে কিন্তু ক্লাসে মজা পাবে না। তার মানে আমাকে এই সমস্ত লার্নারকে একসাথে ক্লাসে আমাকে ইনভলভ করতে হবে। তো টেকনিকটা কি? আমাকে অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, অ্যাজ এ টিচার, আমাকে প্রচুর পরিমাণ, যেহেতু আমরা জানি আমাদের আগের লাইভগুলোতে আমরা বলেছি আমাদের ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস আমাকে ইউজ করতে হবে, লাইক ভিজুয়াল রিসোর্স, দেন হচ্ছে অডিটরি রিসোর্স, দেন হচ্ছে আমাদের কিনাস্থেটিক রিসোর্স। অনেক অ্যাক্টিভিটি বেসড আমাদের ক্লাস রাখতে হবে। এখন আমার কাছে তো অনলাইনটা সহজ লাগে, এখন আমার কাছে অনলাইন সহজ লাগে, বিকজ আমি যখন অফলাইনে ক্লাস দিতাম তখন কিন্তু আমাকে এই রিসোর্সগুলো বানানো, আলাদা করে বানাতে হতো। অনলাইনে বানানো কিন্তু সহজ, ইউ ক্যান ইজিলি মানে শো any picture to them, you can easily provide them a video। তার মানে এটা খুব পজিটিভ অনলাইনে, তাই না? ওকে, সো আমি মনে হয় আপনাকে অ্যান্সারটা দিতে পেরেছি। হাউ ক্যান প্যারেন্টস সাপোর্ট স্লো লার্নার্স উইদাউট প্রেশার? ওকে, হাউ ডু ইউ বিল্ড কনফিডেন্স ইন শাই স্টুডেন্টস? শাই স্টুডেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, উই নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য কিডস। তো আপনাকে শাইনেসটা যে কোনো প্রবলেম না, ইটস নট প্রবলেম। শাই কিডস, দুই রকমের শাই কিডসকে আমি পেয়েছি আমার ইন মাই লাইফ। লাইক যেমন একটা হচ্ছে যে মোটামুটি ম্যানেজেবল। আমি একবার একজনকে পেয়েছিলাম, মানে এত প্রচন্ড লেভেলের শাই, হি ইজ নট ইভেন রেডি টু টক উইথ মি। আমার সাথে কোনো কথা পর্যন্ত সে বলবে না, কোনো ক্লাসে সে কোনো কথা বলে না। এবং তাকে যদি বেশি বলা হয় বাবা কথা বলো, আমার সাথে একটু কথা বলো, কিংবা পার্টিসিপেট করো, সে পরে 3 দিন স্কুলে আসে না। সো যখন একটু এক্সট্রিম লেভেলে চলে যায় শাই লার্নারদের কেসটা, সেক্ষেত্রে আমাদের উই ক্যান কনসাল্ট উইথ মানে দ্য এক্সপার্টের সাথে একটু কথা বলা যে ওকে আমি এই জায়গাটা কিভাবে, যদি আমার কমিউনিকেশনসের শাইনেসের একটা পর্যায়ে যদি আমাদের ব্যারিয়ার ক্রিয়েট হয় যে আমি কমিউনিকেটই করতে পারছি না, এবং আমি যদি বেবিকে কোনো কমিউনিকেট করতে বলছি, আমি যদি কোনো পার্টিসিপেট করতে বলছি কোনো অ্যাক্টিভিটিতে, তারপর সে 7 দিন স্কুলে আসলো না, এটা তো তাহলে একটা প্রবলেম। আর নর্মাল যারা শাই কিডস যারা, ওরা হচ্ছে একটু পেয়ার ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক একটু বেশি করতে চায়।
ইটস অ্যাবসলিউটলি ওকে। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক কিংবা যেমন দুজন কিংবা তিনজন তার ফ্রেন্ড আছে, এর বাইরে সে যেতে পারছে না, তো তখন আমাদেরকে আমি যেটা পার্সোনালি মনে করি, ওই লার্নার তার লার্নিং স্টাইল বদলাবে না, আমাকে এমন কিছু সিস্টেম ক্রিয়েট করতে হবে যাতে ওই লার্নারকে আমার ক্লাসের ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের মাঝখানে আমি তাকে ইনভলভ করতে পারি। সেটা কীরকম? যেমন ধরেন যে আমি দেখতে পাচ্ছি যে ওকে পেয়ার ওয়ার্ক করতে দিলাম, কিংবা ওকে আমি একটা গ্রুপ প্রজেক্ট কিংবা গ্রুপ ওয়ার্ক করতে দিলাম, কিংবা ট্রেজার হান্ট করতে দিলাম। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব গ্রুপগুলো যখন আমি করছি, লার্নার যার সাথে কমফোর্টেবল তার সাথে আমি পেয়ার ওয়ার্ক করাবো, গ্রুপ ওয়ার্ক করাবো। সে যার সাথে কমফোর্টেবল না, তাকে জোর করে আমি বাধ্য করব না যে বাবা তুমি প্রজেক্ট ওয়ার্ক করো ওই গ্রুপ অফ স্টুডেন্টের সাথে যাদেরকে সে আসলেই খুব আনকমফোর্টেবল ফিল করে, রাইট? তো তার মানে কি, আমি যখন ক্লাসে ঢুকবো, ক্লাসে ঢোকার আগে আমার প্রত্যেক লার্নারের ফাইল আমার হাতে লাগবে। সো এটা একটা আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট একটা দিক কিন্তু, রাইট? যে যখন আমি ক্লাসে ঢুকছি, যেমন আপনি ক্লাস 4-এ ক্লাস করাবেন, এই বাচ্চারা যে ক্লাস 3 থেকে 4-এ উঠলো, এই 4-এ কিন্তু আপনি 3-তে কিন্তু আপনি প্রিভিয়াস টিচারদের কাছ থেকে তাদের ফাইলগুলো আপনি অবশ্যই কালেক্ট করবেন এবং তাদের প্রত্যেকটা বেবি সম্পর্কে স্টাডি করে তারপর আপনি ক্লাসে যাবেন। যদি আপনি এটা করেন তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। এবং কালিগসদের সাথে কথা বলা, ইটস আ ভেরি গুড টেকনিক, বিকজ টিচিং কখনো কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ক না যে আপনি একা করে করে একটা বিশাল একটা কিছু করে ফেলুন, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। টিচিং হচ্ছে একটা কোলাবোরেটিভ ওয়ার্ক। আপনাকে কোলাবোরেশনের মাধ্যমে প্রিভিয়াস ইনফরমেশনগুলোকে আপনাকে এনে তারপর সেটা প্রসেস করে আমাকে দেখতে হবে কোন লার্নার কেমন, এবং সেভাবে আমাকে তাদেরকে অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ করতে হবে। যদি আমি এটা না করি তাহলে কিন্তু আমি সেই লেভেলের আমি কিন্তু রিচ পাবো না, আমি বাচ্চাদেরকে কিন্তু ইনভলভ করতে পারবো না ইন ক্লাস। ওকে, তার মানে আমাকে ইমোশনাল সেফটি আমাকে কনফার্ম করতে হবে। কনফিডেন্স বিফোর কম্পিটেন্স, রাইট? কনফিডেন্স এবং কম্পিটেন্সটা আমি কিভাবে করব? আমি কম্পিটেন্স হচ্ছে আমার অবজেক্টিভস, ইটস মাই গোল। এই কম্পিটেন্সটা করতে হলে আগে আমার বাচ্চাকে আমাকে লাইক করতে হবে, আমার সাথে কানেক্টেড করতে হবে, আমাকে তাকে বলতে হবে ইউ আর ওয়ান্ডারফুল, ইউ আর এক্সেলেন্ট, ইউ আর সুপার, এবং তাকে আমাকে ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন। দেখেন, আপনারা যারা জব করেন আমাদের এখানে, আপনাকে সকালবেলা একটা নেগেটিভ ওয়ার্ড ফ্রম দ্য অথরিটি, ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আপনার মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়, সারাটা দিন আপনার পচা যায়, তাই তো? সো আমি যখন দিনটা প্রপারলি শুরু করবো উইথ প্রপার অ্যাপ্রিসিয়েশন, ধুম করে কোনো ক্লাস শুরু করে ফেলা যাবে না, আইস ব্রেকিং সেকশন লাগবে। আইস ব্রেক করে তাদেরকে একটু কমফোর্টেবল করে একটা অ্যাক্টিভিটি করে, একটা মজার অ্যাক্টিভিটি করে তারপর আমরা আমাদের বাচ্চাদেরকে ক্লাসে ইনভলভ করবো, রাইট? তার মানে আমাকে কনফিডেন্স করতে হবে, আমাদের মূল উদ্দেশ্য তাদেরকে কনফিডেন্স করা। ইফ উই মেক দ্যাম কনফিডেন্স, তাদেরকে কিন্তু কম্পিটেন্ট হতে তাদের খুব বেশি সময় লাগবে না, রাইট? ওকে, দেন হচ্ছে ক্লিয়ার পারপাস অফ লার্নিং। একটা পয়েন্ট শেখাচ্ছেন, আজকে আপনি শেখাবেন, পারপাসটা যদি ক্লিয়ার করেন যে আফটার লার্নিং দিস ওয়ান আমরা এই কাজটা করবো, এটা আমাদের জন্য বাচ্চারা অনেক মোটিভেটেড ফিল করে, রাইট? এবং তাদেরকে আমাদের প্রচুর পরিমাণ রিওয়ার্ড দিতে হবে। রিওয়ার্ড পেতে কার না ভালো লাগে, দেখেন, লাভ রিওয়ার্ড, রাইট? আমাদের রিওয়ার্ড একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, একটা স্টার দিয়ে হতে পারে, একটা সবাইকে ক্ল্যাপিং করে আমরা রিওয়ার্ড দিতে পারি। রিওয়ার্ড বলতে যে আমাকে বিরাট বড় বড় গিফট করতে হবে, নট লাইক দ্যাট। আর অনেকভাবে আমরা বাচ্চাকে রিওয়ার্ড করতে পারি। সো রিওয়ার্ড গিভিং একটা টেন্ডেন্সি যদি আমাদের মাঝখানে থাকে, দেন কিন্তু আমাদের খুব পজিটিভ একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। আমরা কমপ্লেক্স জার্গন বাচ্চাদের সাথে ইউজ করবো না। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি ফর আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট লার্নিং স্টাইল, লার্নিং নিডস। আমরা ডিফিকাল্ট জার্গন ইউজ করবো না, যেই টার্মসটা সবাই বোঝে, যেই টার্মসটা বুঝতে কারো কোনো কষ্ট হবে না। ডিফিকাল্ট টার্মস ইউজ করলেই যে আমাদের ক্লাসটা খুব অ্যাট্রাকটিভ হবে তা কিন্তু না। উই সাপোজ টু ইউজ দেয়ার দ্যাট। যেমন আমি যখন স্পোকেনের ক্লাস করাই, বাচ্চাদেরকে যখন করাই, আমরা গার্ডিয়ানদের কনসালটেশন সেশন আমরা বলি যে আপনারা ছোট ছোট ইনস্ট্রাকশনগুলো সিম্পল ইনস্ট্রাকশন দেন। যেমন আপনি দেখেন, ছোটবেলা একবার আমাকে গ্রামার পড়াচ্ছে, তো গ্রামার পড়ানোর সময় আমাকে একবার বললো যে এটা যদি এইটা হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তখন তুমি ভার্বের সাথে আইএনজি ফর্মেট ইউজ করবে। ও মাই গুডনেস! সেই যে এই ধরনের টার্মসগুলো, ভাই, এখন আমি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে কি আমি তাই জানি না,
রাইট, আপনি আমাকে একটা একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলেন এবং এখান থেকে আমি আপনি ধরেই নিচ্ছেন আমি জানি, বাট আপনি কি শিওর আমি জানি কি জানি না? প্রত্যেকটা বেবি জানে কি জানে না? যদি না জানে তাহলে কিন্তু এটা কিন্তু আপনার একটা ফল্ট। রাইট, আমাকে এমনভাবে কথা বলতে হবে যেটাতে আমি জার্গন ইউজ করব না, ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করব না, সিম্পল ইনস্ট্রাকশন দিতে হবে আমাকে। বিকজ আমার কিন্তু টার্গেট যে বেবিটা ইনস্ট্রাকশন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু হবে না। দেন আমরা আরেকটা কাজ আমরা করবো, স্টোরি টেলিং অ্যাপ্রোচ। স্টোরি টেলিং অ্যাপ্রোচ এবং আরেকটা খুব চমৎকার টেকনিক হচ্ছে লিরিক, লিরিক অ্যান্ড রিদম। এগুলোর মাধ্যমে বাচ্চারা অনেক ভালো শেখে। স্টোরি টেলিং অ্যাপ্রোচটা কি? যেমন দেখেন, ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম, রাইট? গল্পটা কি ছিল? বাঘ এবং রাখালের গল্প ছিল। বাঘ এবং রাখালের গল্প। তা তো রাখালটা প্রতিদিন মিথ্যা কথা বলতো, আর হচ্ছে একদিন সত্যিকারের বাঘ চলে আসলো। বাঘ চলে এসে রাখালটাকে তখন অ্যাটাক করলো। তখন ওর কথা কোনো গ্রামবাসী আর কেউ, ভিলেজার আর কেউ বিশ্বাস করলো না। সো দেখেন, এটার মেসেজটা কি? মেসেজটা হচ্ছে সদা সত্য কথা বলবে। রাইট, এটা হচ্ছে একটা মূল টার্মটা হচ্ছে সদা সত্য কথা বলবে, এর বাইরে কিন্তু এখানে কিছু নাই। বাট এটাকে একটা স্টোরির মাধ্যমে শিখিয়েছে বলে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা এটা মনে রাখতে পারি। তো যে কোনো কিছু যখন আমরা শেখাবো, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করা, প্র্যাকটিক্যাল আপনার লাইফের সাথে কানেক্ট করা, স্টোরির মাধ্যমে বলা, সেগুলোকে আমাদের মনে রাখতে এটা আমাদেরকে অনেক হেল্প করে। সো আমরা যদি এই টেকনিকটা ফলো করতে পারি, যে স্টোরি টেলিং অ্যাপ্রোচটাকে আমি একটু স্টোরিজগুলো আমার ক্লাসটাকে আমি বেশি একটু অ্যাট্রাকটিভ করব, একটু এনগেজিং করব, এটা খুব ভালো হবে। এবং অ্যাক্টিভিটি বেসড ছাড়া এখন কিন্তু লেকচার স্টাইলে, ইভেন ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু এখন লেকচার স্টাইলে আর কি টিচাররা ক্লাস নিতে চায় না। এটাকে মডার্ন স্টাইল হচ্ছে অ্যাক্টিভিটি বেসড ক্লাস। রাইট, আপনি অ্যাক্টিভিটি বেসড ক্লাস মানে কি আমার প্রত্যেকে ইনভলভ হবে। আমি আমার খুব সৌভাগ্য যে ইন মাই ইউনিভার্সিটি আই গট সাম ক্লাসেস, আই গট আর টিচার্স, দে ওয়ার লাইক দ্যাট, দে টুক দ্য অ্যাক্টিভিটি বেসড ক্লাসেস ইভেন ইন ইউনিভার্সিটি। তার লেকচার দেওয়ার বদলে তাদেরকে আমাদেরকে ইনভলভ করতো, তারা আমাদেরকে ডিফারেন্ট প্রজেক্ট ওয়ার্ক করতে দিত, আমাদেরকে ডিফারেন্ট টাইপ অফ প্রেজেন্টেশন আমরা ইনভলভ ছিলাম। এটা আমি খুবই খুবই লাকি যে আই গট দ্যাট এনভায়রনমেন্ট। মানে আমাকে এখন লেকচার বেসড ক্লাস বলতে কোনো কিছু নাই, যে আমি লেকচার দিব আপনি শুনবেন, এই শোনাশুনিতে কোনো লাভ হবে না। আমাকে পার্সোনালি ইনভলভ হতে হবে। আমি যদি ক্লাসে আমার বাচ্চাদেরকে যদি আমি ইনভলভ করতে না পারি তাহলে আমার বিগ ফেলিয়ার। রাইট, প্রত্যেক বেবি ইম্পর্টেন্ট এবং তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে হবে। ইন সাম এক্সটেন্ট আমাদের লজিস্টিক সাপোর্টের বাস্তবতা এটা মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট হলেও আমাকে এটা ভুললে চলবে না, যে সিচুয়েশনই হোক না কেন এটা আমার রেসপন্সিবিলিটি। রাইট, এটা আমার রেসপন্সিবিলিটি প্রত্যেকটা বেবিকে ইনভলভ করা। যার কারণে কিন্তু আধুনিক ক্লাসগুলোতে ক্লাসের সাইজটা ছোট থাকে। ক্লাসের সাইজটা ছোট রাখা খুব ইম্পর্টেন্ট, তা নাহলে আপনি ইন্ডিভিজুয়াল আপনি আপনি মানে অ্যাটেনশন গ্রিপ করাটা আপনার পক্ষে অনেক কঠিন হবে। যেমন ওয়েন উই ওয়ার স্টুডেন্ট, আমাদের পুরোপুরি মনে হতো যে আমি আসলে ওই ক্লাসটাতে নাই, এরকম আমাদের অনেক সময় লাগতো। বিকজ এত স্টুডেন্ট 60 স্টুডেন্ট ইন ওয়ান ক্লাস। সো আমরা কখনো আইডেন্টিফাইডই হতাম না যে আমি যে আছি, আমার এক্সিস্টেন্স আছে, সেটা কিন্তু আইডেন্টিফাইড হতাম না। বাট আমাদের যুগ কিন্তু এখন ডিফারেন্ট, এখন এই বেবিরা কিন্তু এরকম না। ইউ উইল হ্যাভ টু গিভ দেম দ্য অ্যাটেনশন। ইফ ইউ ক্যান মানে প্রোভাইড দেম দ্য প্রপার অ্যাটেনশন, তাহলে কিন্তু আপনার ক্লাসটা একটা ফেলিয়ার ক্লাস হলো। রাইট, তার মানে আমাকে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে আমাকে মনোযোগ দিতে হবে, তাদেরকে ক্লাসে ইনভলভ করতে হবে, তাদের সম্পর্কে প্রপার আইডিয়াস লাগবে, তাদের সম্পর্কে রিসার্চ করতে হবে। ইফ উই ক্যান ডু সো দেন আমাদের ক্লাসটা আমাদের কি হবে, আমরা আসলে সেখানে আমরা আসলেই তাকে শেখানোর জন্য যে এফোর্টটা দেওয়া দরকার, তার মানে আমরা সেই এফোর্টটা সেখানে দিচ্ছি। মিস্টেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। রাইট, মিস্টেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আসলে কি? দেখেন, আমরা যখন স্পোকেনের ক্লাস করাই তখন যখন অ্যাডাল্ট পার্টিসিপেন্টসরা আসে তখন তারা আসলে এটাকে নিয়ে, হ্যাঁ আমি ভুল করব, তখন আমি ওদেরকে একটা অ্যাক্টিভিটি দিই। ওদেরকে বলি যে বলেন তো আপনি একটু বাংলায় কথা বলেন, আপনি বাংলায় 2 মিনিট কথা বলবেন, 2 মিনিট লাগবে, আপনি 1 মিনিট শুদ্ধভাবে কথা বলেন। তো ওরা কথা বলে, আমি ওদের ভুল ধরি।
রাইট। এবং তখন দেখা যায় একটা সেন্টেন্স ওরা আর বলতে পারতেছে না, বিকজ প্রত্যেক সেন্টেন্সেই তারা ভুল করতেছে। এই যে করতেছে, বলতেছে, সব কিন্তু ভুল। এগুলো কোনো কিছু আপনি বাংলা একাডেমি ডিকশনারিতে পাবেন না। বলতেছে, করতেছে, খাইতেছে, খাবো, যাবো, মানে এই যে আমরা যেরকম বলি কি করছো, যায় কি খবর, এগুলো কিন্তু সব, এগুলো খুবই, মানে এগুলো হচ্ছে লোকাল লোকাল সেন্টেন্স, লোকাল ওয়ার্ডস, এগুলো আমাদের আসলে এগুলো এইভাবে আমরা লিখি না। তো দেখেন, এই মিস্টেক করবো এটাই স্বাভাবিক। অনেক ডক্টররা মিস্টেক করে, আমরা দিনে প্রতিদিন হাজার হাজার মিস্টেক করি। অনেক সময় ইঞ্জিনিয়ারদের মিস্টেক হয়ে যায়, প্রত্যেকে, এনি ওয়ান ক্যান মেক মিস্টেক, অ্যান্ড ইটস অ্যাবসলিটলি ফাইন অফ মেকিং মিস্টেক। সো মিস্টেক করবো এটি স্বাভাবিক, ভুল করব, ভুলের মাঝখান থেকে শিখবো, রেগুলার ভুল করব, রেগুলার ভুলের মাঝখান থেকে শিখবো। সো মিস্টেককে আমাকে, তুমি এই ভুল করতে পারবা না, ইউ আর নট অ্যালাউড টু মেক মিস্টেক, এগুলো না, এগুলো এই ধরনের মিস্টেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। ওকে, মেক মিস্টেক। যখন আপনি রাইটিং শেখাবেন, আপনি কিন্তু এই বেবিটা সব জানে না, প্রথম দিন যখন সে লিখবে সে অনেক ভুল করবে। এবং আমরা এখনো যখন লিখি, বুড়ারা যখন আমরা লিখি, তখন আমরা অনেক ভুল করি, যখন বলি তখন অনেক ভুল বলি, অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে ফেলি। সো আমরা মিস্টেক করি না, উই মেক মিস্টেক, অ্যান্ড মেকিং মিস্টেক ইজ অ্যাবসলিটলি ন্যাচারাল, নর্মাল। সো এটাকে, এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের মিস্টেক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমাদের ক্লাসে ক্রিয়েট করতে হবে। মিস্টেক করবো, মিস্টেকের মাধ্যমে শিখবো। ওকে ফাইন, আমাদের অলরেডি 30 মিনিটস গন। সো আমরা আমাদের লাইভটা শেষ করে দিচ্ছি। দেখা হবে আরেকদিন ইনশাল্লাহ, আমাদের এই লার্নিং স্টাইল রিলেটেড আমাদের পার্ট 2 লাইভে আমরা ইনশাল্লাহ দেখা করব এবং আমাদের নলেজ আমরা শেয়ার করব। আসসালামু আলাইকুম।